Hey everyone, I'm Ankona and welcome back to my channel. So in today's video I'm gonna review a book which is 3000 Stitches by Sudha Murthy. এটা খুবই ফেমাস বুক আর it is one of my favorites too. এটা আমার খুব প্রিয় বই কারণ এই বইটা থেকে না অনেক ইন্সপিরেশন পাওয়া যায় ভালো কাজ করার জন্য এবং বিশেষ করে মহিলাদের প্রত্যেকটা মেয়েদেরকে বলবো আমি বইটা পড়তে খুবই ইন্সপায়ারিং বইটা অ্যাকচুয়ালি। সো আমি যেরকমভাবে শুরু করি আগে আমি এখানে কোনো ক্যারেক্টারের কথা আমি বলবো না, এখানে একটাই ক্যারেক্টার হচ্ছে সুধা মূর্তি। উনি ওনার লাইফের যে এক্সপিরিয়েন্সগুলো যে তিনি যে কাজগুলো করেছেন বা ওনার বাবা বা ওনার বন্ধুরা মানে ওনার জীবনে যা যা ঘটেছে ইন্সপায়ারিং যা যা ঘটেছে সেগুলো এখানে জাস্ট অ্যাকিউমুলেট করে লেখা আছে। এখানে এই বইটাতে 11টা গল্প আছে, 11টা গল্প আছে। সো সবগুলো ব্রেক করে বলা আমার পক্ষে এখন সম্ভব নয়। সো আমি 3টে গল্পের কথা বলবো যেগুলো আমার ফেভারিট, যেগুলো মোস্ট ফেভারিট আমার। তো ফার্স্টে আমি যে গল্পটা বলবো সেটা হচ্ছে 3000 স্টিচেস, যেটার যে নামটার অনুসারে বইটার নাম করা হয়েছে অ্যাকচুয়ালি। সো গল্পটা হচ্ছে এরকম, সুধা মূর্তি তখন অনেক ইয়াং বয়সের কথা, এটা তখন অ্যাডাল্ট বয়সের কথা। তো তখন তিনি সবে ওনার ইনফোসিস যে ফাউন্ডেশনটা উনি শুরু করেছেন তখন। তো তিনি চেয়েছিলেন যে যারা সেক্স ওয়ার্কার আছে বা যারা দেবদাসী কমিউনিটিতে আছে তিনি তাদেরকে আপলিফ্ট করতে চেয়েছিলেন, তাদের জীবনযাত্রা ডেভেলপ করতে চেয়েছিলেন। তিনি চাইতেন না যে তারা ওই রকম কাজ করে তাদের জীবনযাপন করুক। সো তিনি কী করেন, তিনি এরকম কয়েকজনের কাছে গিয়ে নিজেকে প্রেজেন্ট করেন এবং বলেন যে তিনি তাদেরকে ভালো কাজের দিকে আনতে চান এবং তাদেরকে হেল্প করতে চান। সো প্রথমে কি হয়, অনেকে তাকে রিপোর্টার ভাবে বা অনেকে ভাবে যে পুলিশের লোক, এরকম ভেবে তাকে তাড়িয়ে দেয় সেখান থেকে। এবং ফার্স্টে যখন তিনি তাদের সাথে দেখা করতে গিয়েছিলেন দেবদাসী কমিউনিটিতে, তাদের সাথে যখন দেখা করতে যান তখন অ্যাকচুয়ালি তিনি ক্যাজুয়াল জিন্স টপ টি শার্ট মাথায় ক্যাম্প পরে গিয়েছিলেন ক্যাজুয়ালিভাবে। সো বারবার আবার তাদের কাছে যেতে থাকে, বারবার তাদেরকে বোঝাতে থাকে, কিন্তু কোনটাতেই কোনো ফল হয় না অ্যাকচুয়ালি। তিনি ভীষণ ভেঙে পড়েছিলেন যে কেন আমি একটা ভালো কাজ করতে চাইছি, কেন তারা আমাকে অ্যাকসেপ্ট করছে না। সো তিনি তার বাবার সাথে আলোচনা করেন, সব কিছু করে তার মনটা আস্তে আস্তে আরও তিনি একটু ইন্সপায়ার্ড হয়ে এবার কি করেন, তিনি অ্যাকচুয়ালি শাড়ি পরে যান, মানে তাদের মতন করে সেজে গিয়েছিলেন, ঠিক আছে, যেটা এখানে মেনশন করা আছে। Before my next visit, I pulled my hair back, tied it and adorned it with flowers. I wore a 200 rupee sari, a big bindi, a mangalsutra and the glass bangles. তো নিজেকে তিনি পুরো ট্র্যাডিশনাল বা আমি যেটাকে বলি যে ভারতীয় নারী যেরকম সেরকমভাবে তিনি সেটাকে নিজেকে ট্রান্সফর্ম করে তাদের কাছে যান এবং তাদের সাথে তাদের মতন করে মিশতে থাকেন। মানে তিনি এরকম ব্যবহার করেন যে তিনি তাদের নিজের লোক, বোন বা দিদি যেরকমভাবে তিনি তাদেরকে নিজেকে রিপ্রেজেন্ট করতে থাকেন। তো এইটা করতে কি হয়, তারা অনেকটা তার কথাগুলো শুনে তো তিনি তাদেরকে যেভাবে ট্রান্সফর্ম করতে চেয়েছিলেন, ভালো কাজের দিকে নিয়ে যেতে চেয়েছিলেন, তারা সেটাকে বোঝে এবং তার ফলে যেটা হয় সেটা খুবই ভালো। যে less than 3 years later the bank had 80 lakh in deposits and provided employment to former Devdasis, but its most important achievement was that almost 3,000 women were out of the Devdasi system. মানে প্রায় তিনি একটা কাজ করেন কি, ওরা মানে ওদের তো ওই সেক্স ওয়ার্কার হিসেবে বা দেবদাসী হিসেবে ওদের জীবনযাপন করতো ওরা, তো ওদের তো সেরকম ইনকাম ছিল না। তিনি কি করেন, তিনি ওদের জন্য একটা ব্যাংক স্থাপন করেন, একটা ব্যাংকের ব্যবস্থা করেন যে ওরাই ব্যাংকটা চালাবে। তো সেইখানে কি হয়, 80 লাখ টাকা সেখানে ডিপোজিট করে মানুষ, মানে ব্যবহার করতে থাকে ব্যাংকটাকে অ্যাকচুয়ালি, এবং প্রায় 3000টা ওরকম দেবদাসী কমিউনিটির লোক তারা ওখান থেকে উঠে এসে ব্যাংকেতে কাজ করতে শুরু করে। তো এটাই তার সব থেকে বড় পাওনা ছিল অ্যাকচুয়ালি। এবং তিনি ফার্স্টে যেটা মেনশন করেছিলেন যে the concept behind the foundation was that
ইট মাস্ট মেক আ ডিফারেন্স টু দ্য কমন ম্যান, বহুজন হিতায়া বহুজন সুখায়, যেটা আমরা সবাই শুনেছি। ইট মাস্ট প্রোভাইড কম্প্যাশনেট এড রিগার্ডলেস অফ কাস্ট, ক্রিড, ল্যাঙ্গুয়েজ অর রিলিজিয়ন। তো ওনার যে স্বপ্নটা সেটা আস্তে আস্তে পূরণ হয়। তো এটা ছিল। এবং আরেকটা জিনিস যেটা 3000 স্টিচেস যেটার জন্য নাম হয়েছে, তো একদিন সুধামূর্তিকে সংবর্ধনা দেওয়ার জন্যে ওই 3000 জন মহিলা যারা দেবদাসী কমিউনিটি থেকে আপলিফ্ট হয়ে নিজেরা ব্যাংক শুরু করেছিলেন, তারা ওনাকে সংবর্ধনা দিতে চান। তো সংবর্ধনা দেওয়ার সময় ওনাকে একটা গিফট দেওয়া হয়, যেটা হচ্ছে একটা বেড কভার অ্যাকচুয়ালি, যেটাতে 3000 জন মহিলা যারা এই কমিউনিটি থেকে উঠে এসছেন, সেই কমিউনিটির মহিলারা ওনাকে প্রায় 3000টা সেলাই করে, বেডশিটের মধ্যে 3000টা সেলাই করে ওনাকে গিফট করে। তো এটার জন্যই নামটা হয়েছে 3000 স্টিচেস। এটা ছিল ফার্স্ট। সো সেকেন্ড যে গল্পটা হচ্ছে সেটা হচ্ছে হাউ টু গেট দ্য বয়েজ। এই গল্পটা অ্যাকচুয়ালি যখন সুধামূর্তি স্কুল পাশ করেন এবং তারপরে তিনি ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন, কিন্তু তার বাড়ির লোকে অনেকেই তাকে বলেছিল যে তুমি ম্যাথসে ভালো, তুমি প্রফেসর হও, বা তুমি এই সাবজেক্টে ভালো, তুমি এটার প্রফেসর হও, বা অন্য কোনো স্ট্রিম খোঁজো, অন্য কোনো কেরিয়ার চুজ করো, ইঞ্জিনিয়ার কেন হতে চাও। কিন্তু তার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়া। তো তিনি তার বাবাকে বলেন, এবং তার বাবা যে করেই হোক, তখনকার দিনে মধ্যবিত্ত পরিবারের অতটা সামর্থ্য থাকতো না, তো তিনি যে করেই হোক টাকা জোগাড় করে ওনাকে কলেজে ভর্তি করান, যেটা হচ্ছে বিভিবি কলেজ, কর্ণাটকাতে আই গেস। সো ওখানে ভর্তি করান। কিন্তু তার বাবা অনেক অবস্ট্রাকল পেরিয়ে তার ওনার মেয়েকে, সুধামূর্তিকে কলেজে ভর্তি করান। কিন্তু সেটার পরেতেও অনেকে অনেক রকম কথা বলতে থাকে। ইভেন ওই কলেজের প্রিন্সিপাল যে ছিলেন, তিনি ইভেন এটা বলেছিলেন, ইন দ্যাট কেস ডক্টর সাহেব অ্যাকচুয়ালি সুধামূর্তির বাবা একজন ডক্টর ছিলেন, তাই জন্য তাকে ডক্টর সাহেব বলে বলা হচ্ছে। In that case, Dr. Sahib, I have a small request. Please ask her to wear sari to college, as it is a man's world out there, and the sari will be an appropriate dress for the environment she will be in. She should not talk to the boys unnecessarily, because that will give rise to the rumors, and that's never good for a girl in our society. Also, tell her to avoid going to the college canteen and spending time there with the boys. So, এরকম নানা রকম অদ্ভুত কথা, তাকে অদ্ভুত রেস্ট্রিকশনের মধ্যে তাকে বেঁধে দেওয়া হয়। কিন্তু তার যেহেতু স্বপ্ন ছিল যে ইঞ্জিনিয়ার হওয়ার, তিনি এই সব কিছু মেনে নিয়েই কলেজে যেতে শুরু করেন, এবং যেরকমভাবে তাকে বলা হয়েছিল সেরকমভাবেই তিনি কলেজে যেতেন, সেরকমভাবে পড়াশোনা করতেন। এবং তার অ্যাকচুয়ালি যেহেতু ছেলেরা ছিল, তার অ্যাকচুয়ালি কোনো বন্ধু ছিল না, সবাই তাকে বুলি করতো, কোনো ছেলে তার সাথে ফ্রেন্ডশিপ, তিনি হয়তো তাদের সাথে ভালোভাবে মানিয়ে থাকতে চাইতেন, কিন্তু কেউই তার সাথে মানিয়ে থাকতে চাইতো না, কারণ ছেলেদের ইগো হার্ট হয়েছে অ্যাকচুয়ালি, কারণ তারা দেখছে যে, এবং তিনি টপার হতেন, প্রত্যেকটা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতেন, তো তাদের ইগো হার্ট হতো আস্তে আস্তে, তারা কেউই পছন্দ করতো না। তো তখন তিনি তার বন্ধু ছিলেন, এবং তিনি নিজেই তার শত্রু ছিলেন, যেটা এখানে তিনি বলেছেন যে, I didn't know then that such a quote already existed in the Bhagavad Gita, where Krishna says, Atma evai atmano bandhu, atma evai rupu atmano. তো এটার মানে হচ্ছে যে, আই উইল বি মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড মাই ওয়ার্স্ট এনিমি। সো আমি আমার নিজের সব থেকে ভালো বন্ধু, এবং আমি আমার নিজের সব থেকে ভালো শত্রু। তো এটা তিনি নিজের আগেই মনে করতেন, এবং তিনি তারপরে বলছেন যে, আমি জানতাম না অলরেডি এই শ্লোকটা গীতাতে বলা আছে। তো এইভাবে তিনি তার কলেজের লাইফগুলো কাটাতে থাকতেন। এবার কি হলো, যখন ছেলেরা দেখছে যে সুধামূর্তি এত ট্যালেন্টেড একজন, ব্রিলিয়েন্ট একজন মেয়ে, এত ব্রিলিয়েন্ট, সব পরীক্ষাতে টপার হচ্ছে, ভালো রেজাল্ট করছে, এত বুদ্ধি তার মাথায়, এবং সব কিছুতে তিনি এগিয়ে থাকেন, তো আস্তে আস্তে তারাও কোনো সময় বুঝতে পারলো যে না, তাদের ইগো হার্ট হওয়ার কিছু ব্যাপার না, এটা অবশ্যই সেও কেপেবল তাদের সাথে পড়াশোনা করার। তো তখনও তারা আস্তে আস্তে ওনার সাথে ভালো ব্যবহার করতে থাকেন, এবং কিছুজন ওনার খুব ভালো বন্ধু হয়ে যায়। তো এটাই ছিল সেকেন্ড গল্পটা, যে কীভাবে তিনি বয়েজদের বিট করলেন পড়াশোনাতে এবং সোসাইটিতেও। সো এটা ছিল সেকেন্ড গল্প। সো 3 নম্বর যে গল্পটা বলবো সেটা হচ্ছে এ লাইফ আনরিটেন। এটা হচ্ছে সুধামূর্তির বাবার ব্যাচেলর বয়সের গল্প। 1943 সাল, তখন উনি ডাক্তার ছিলেন, উনি একজন ডাক্তার ছিলেন, আমি আগেই বলেছি। তো ওনাকে কী হয়, কর্ণাটক এবং মহারাষ্ট্রের মাঝখানে একটা জায়গা আছে, সেখানে সেই একটা গ্রামেতে ওনাকে ডাক্তার হিসেবে পাঠানো হয়। এবার ওখানে খুব ঘন জঙ্গল, এবার
ইংরেজরা কী করতো, ওখানে পশু পাখি শিকার করতে আসতো, তো তাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যেত তাদের চিকিৎসা করার জন্য ওনাকে ওনার পাঠানো হয়। গ্রামের লোকেরা কেউই ওনাকে চিকিৎসা করাতে আসতো না, কারণ তারা লোকাল মেডিসিন এরকম বা ভেষজ পথ্য বা শিকড় বাকড় এসব বিশ্বাস রাখতো বলে ওনার কাছে কেউ চিকিৎসা করাতে আসতো না। তো ওখানে তার খুবই মিজারেবলভাবে দিন কাটছিল, কারণ তিনি কোথাও বাইরে হয়তো ওয়াক করতে গেলেন, দেখলেন যে বাঘের গর্জন শুনতে পেলেন, বা ঘরে আছেন জানলা দিয়ে বাইরে বেরোচ্ছেন, দেখছেন যে কার্নিস থেকে সাপ মানে ঝুলে পড়ছে। এরকমই ভয়ঙ্কর সব ঘটনা ওনার সাথে ঘটতে থাকে। জঙ্গলের মধ্যে ডিসপেন্সারি, তো কি আর আমরা কি বেটার আর ভাবতে পারি। তো এরকম একটা ব্যাপার। তো একদিন কি হয়, একদিন বৃষ্টির রাতে কয়েকজন লোক মানে ওনাকে জোর করে প্রায় বল প্রয়োগ করে ধরে নিয়ে গরুর গাড়ি করে একটা গ্রামের একটা বাড়ির কাছে নিয়ে যায়। তো সেইখানে জোর করে একটা ঘরের আগে ঢুকিয়ে দিয়ে বলা হয় যে এখানে একজন প্রেগনেন্ট ওমেন আছে, তাকে আপনি ডেলিভারি করে দেন। তো উনি তো ডেলিভারি মানে জানতেন না ডেলিভারি কীরকমভাবে করতে হয়, তো উনি সেই সার্জন ছিলেন না। তো উনি বলেন যে আমি তো এই ডাক্তার নই, তো আমি এটা পারবো না, অন্য কোনো ডাক্তারকে ডাকো। তো তারা কথা শুনে না, উনি জোর করে তাকে ডেলিভারি করাতে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এবার ব্যাপারটা হচ্ছে যে মেয়েটি ছিল একটা 16 বছরের মেয়ে। সে ছিল অ্যাকচুয়ালি জমিদারের মেয়ে, এবং তাকে অন্য কোথায় পড়তে পাঠানো হয়েছিল, এবং সে পড়াশোনা করতে পাঠানো হয়েছিল কোনো স্কুলে বা কোথাও। তো সেইখানে তার একটা ছেলের সাথে রিলেশনশিপ হয়, এবং রিলেশনশিপ হওয়ার ফলে তার সম্পর্কের ফলে প্রেগনেন্ট হয়ে পড়ে, এবং ব্যাপারটা হচ্ছে এবং ছেলেটি অস্বীকার করে ভয়ে পালিয়ে যায়। তো তাকে গ্রামে ফিরিয়ে আনা হয়, এবং ওখানে বোঝাই যাচ্ছিল যে মানে উনি বুঝতে পেরেছিলেন, ডক্টর বুঝতেই পেরেছিলেন যে হয়তো মেয়েটিকে হয়তো রাখা হবে, কিন্তু মেয়েটির যে সন্তান হবে, যেই হোক ছেলে বা পুত্র বা কন্যা যেই হোক, তাকে হয়তো মেরে ফেলা হবে। তো তার একটা ভয় কাজ করছিল যেটার মধ্যে, তাও তিনি ওই রকমভাবে কোনো রকমে একটা টেবিল করেন, ধানের গুদাম ঘর ছিল অ্যাকচুয়ালি, অনেক ধানের বস্তা ছিল, সেগুলো পরপর সাজিয়ে একটা টেবিলের মতন করে ওখানে ওনার মানে মেয়েটি ডেলিভারি করেন, একটা কন্যা সন্তান জন্ম। তো এবার কী হয়, তিনি চাইছিলেন না যে চোখের সামনে একটা মেয়েকে এরমভাবে তার বাচ্চাটা মারা যাবে বা বাচ্চাটাকে মেরে ফেলা হবে বা মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে, সেটা চাইছিলেন না। তো তিনি কী করেন, তিনি মেয়েটিকে বলেন যে তুমি এরকম পুনেতে চলে যাও, এরকম বাস ধরে ওনাকে পথটা বলে দেয়, মানে উনি ডাক্তারটা মেয়েটাকে পথটা বলে দেয় যে এরকমভাবে পুনেতে তুমি চলে যাবে, ওখানে একটা মেডিকেল কলেজ আছে বা নার্সিং কলেজ আছে, সেখানে গোখলে বলে আমার একটা বন্ধু আছে, তুমি আমার নাম বলবে, RH পাঠিয়েছে আমাকে বলে, তুমি ওখানে নার্স হয়ে যাবে, ওখানে গিয়ে পড়াশোনা করবে। তো এটা তুমি তোমার সন্তানকে নিয়ে চলে যাবে এবং সন্তানকে বড় করো। তো এরকম বলে তিনি বেরিয়ে ওনাকে যে জমিদারের লোকরা ছিল ওনাকে 100 টাকা ফি দেয় ডাক্তারের জন্য। তো তিনি কী করেন, একটা বুদ্ধি করে ঘরের ভেতরে যান, বলেন যে আমার ছুরিটা ফেলে এসেছি, বলে ছুরিটা আনার নাম করে তিনি অ্যাকচুয়ালি 100 টাকাটা মেয়েটাকে দিয়ে আসেন, যে বলেন তুমি তোমার মেয়েকে বড় করবে, এই টাকাটা নিয়ে চলে যাও। তো তিনি চলে আসেন। এরপর অনেক ঘটনা করে গেছেন, তিনি অন্য জায়গায় বদলি হয়ে গেছেন, একজন গাইনোকোলজিস্ট হয়ে গেছেন, মানে পড়াশোনা করে আরও, যে কিনা মানে ডেলিভারি করতে পারবে এরকম। কারণ সেই সময় তার যে কষ্ট হয়েছিল বা মেয়েটার যে কষ্ট হয়েছিল, তিনি চাননি যে এরকম কোনো পরিস্থিতিতে পড়তো। তো তিনি গাইনোকোলজিস্ট হন, একজন প্রতিষ্ঠিত গাইনোকোলজিস্ট হয়ে যান। এবার কি হয়, তার রিটায়ারমেন্টের সময় একটা কনফারেন্সে তিনি যান, সেইখানে 30-এর কাছাকাছি একটা মহিলা ডাক্তার, খুব ভালো কাজ করে এবং তাকে উনি খুব অ্যাপ্রিসিয়েট করেন। এবার মেয়েটি যখনই ওনার নাম জানতে পারে যে RH কুলকার্নি, তখনই কী করেন, মেয়েটি তার বাড়িতে তাকে মানে ওনাকে নিয়ে যাওয়ার মানে সুধামতির বাবাকে নিয়ে যাওয়ার জন্য ইনসিস্ট করতে থাকে। তো অনেক ইনসিস্ট করার পরে উনি মেয়েটির সাথে ওনার বাড়িতে যান। মানে অ্যাকচুয়ালি ওটা বাড়ি না, একটা নার্সিং হোম টাইপের, সেখানে একপাশে বাড়িতে মানে একপাশে ঘরের মতন করে ওনারা মানে মেয়েটা থাকে। তো এবার ওখানে নিয়ে গিয়ে দেখেন যে একজন মহিলা, এবার সে হঠাৎ করে ডক্টরের পায়ে পড়ে যায়, এবং তারপর সব ঘটনা বলেন, এবং তিনি বুঝতে পারেন যে এইটাই সেই মহিলাটি যাকে উনি এতগুলো বছর আগে বাঁচিয়েছিলেন এবং যার কন্যা সন্তান ডেলিভারিতে তিনি ডেলিভারি করে দিয়েছিলেন অ্যাকচুয়ালি। সো সেই মেয়েটি মানে পরবর্তীকালে মানে ওই মহিলাটির মেয়েটা পরবর্তীকালে ডাক্তার হয়ে যায়, এবং সেই RH কুলকার্নিকে ওদের কাছে নিয়ে আসে। সেই হচ্ছে ব্যাপার। তো
এটা আমার কাছে খুবই হার্ট টাচিং লেগেছে। আর একটা জিনিস যেটা হচ্ছে লাস্টের যে প্যারাগ্রাফটা আছে সেটা হচ্ছে, মাই ফাদার ওয়াইপড হিজ ময়েস্ট আইস অ্যান্ড লুকড অ্যারাউন্ড টু সি দ্য নেম অফ দ্য নার্সিং হোম। নার্সিং হোমের নেমটা তিনি দেখতে চাইছিলেন। হি লুক টু দ্য রাইট অ্যান্ড ফাউন্ড হিমসেলফ স্টেয়ারিং অ্যাট আরিশ ডায়াগনস্টিক। মানে নার্সিং হোমটার নামও ওই সুধামূর্তি বাবার নামে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি। এটার কাছে এটা ওনার কাছে খুবই একটা বড় পাওনা ছিল। এই গল্পটা আমার তিনটের মধ্যে এই গল্পটাও খুব প্রিয় আমার গল্প, মানে প্রিয় গল্প আমার। সো 11টা গল্পের মধ্যে এই তিনটে আমার ফেভারিট। তো আমার মনে হয় যে এই গল্পটা সবার পড়া উচিত, বিশেষ করে মহিলাদের। খুব ইন্সপিরেশন পাবে। এটা আরও অনেক ভালো ভালো গল্প আছে, অনেক ভালো ভালো গল্প আছে যেগুলো সুধামূর্তির লাইফের একটা এক্সপিরিয়েন্স। সো আমি বলবো এটা তাড়াতাড়ি গ্র্যাব করে নিতে। আমি ফ্লিপকার্টের লিঙ্কটা নিচে দিয়ে দেবো। এখন নাও কিনতে পারো তোমরা, পরে যখন সব কিছু স্বাভাবিক হয়ে যাবে তখন তোমরা বইটা কিনে নিয়ে পড়ো। ওটা খুবই কম দাম, সেরকম এক্সপেন্সিভ না। সো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, এবং ওর পাশে একটা বেল আইকন আছে সেটাকে প্রেস করে দিও, সো টু গেট নোটিফাইড এভরি টাইম আই পোস্ট এ ভিডিও। সো আজকের ভিডিওটা এত অবধি ছিল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর